আমাদের চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আপনি পাবেন দারুণ সব গোয়েন্দা কাহিনী, একের পর এক রহস্য, বুদ্ধিদীপ্ত তদন্ত আর শ্বাসরুদ্ধকর মোড়। সত্যি, মিথ্যে, অপরাধ আর প্রমাণ সব মিলিয়ে এক অদ্ভুত দুনিয়া, যেখানে প্রতিটি কাহিনী আপনাকে নিয়ে যাবে রহস্যের গভীরে। আপনাদের সবাইকে সম্পূর্ণ গল্পটি শোনার জন্য অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই হেডফোন পরে বসে পড়ুন, কারণ গল্প শুরু হচ্ছে ঠিক এখনই। আজকের গল্প গভীর রাতের টোটো। রাত প্রায় 1:30। চারিদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে কুকুরের হালকা ঘেউ ঘেউ শোনা যায়। পল্লবী স্টেশন থেকে ঠিক 3 কিলোমিটার দূরে পুরনো গাছপালায় ঘেরা এক অজপাড়া গাঁ, নাম শীতলপুর। এখানেই থাকে গোয়েন্দা সায়ন্তন রায়। হঠাৎই ফোন বেজে উঠল। ফোনটা পুরনো, ল্যান্ডলাইন। আজকাল কে আর এসব ব্যবহার করে, কিন্তু সায়ন্তনের একটা অভ্যাস, পুরনো জিনিসে তার অদ্ভুত টান। হ্যালো, সায়ন্তন একটু ঘুম জড়ানো গলায় বলল। আপনার সাহায্য দরকার। এখনই। ফোনের ওপাশে এক নারী কণ্ঠ। কে আপনি? এত রাতে? টোটোটা থেমে গিয়েছিল হঠাৎ। তারপর সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কে অদৃশ্য হল? সায়ন্তনের চোখ বড় বড়। ড্রাইভার? টোটোয় আমি একা। গাড়িটা চলছে, কিন্তু ড্রাইভার নেই। টিক টিক টিক। লাইন কেটে গেল। সায়ন্তন এক মুহূর্ত দেরি করল না। তার পুরনো ব্যাগে কিছু দরকারি জিনিস, টর্চ, নোটপ্যাড, ছোট ক্যামেরা, একটা পেন ড্রাইভ রাখা ছিল সব সময়। বাইকটা নিয়ে সে রওনা দিল সেই অজানা ফোন কলের খোঁজে। স্থান: সন্ন্যাসী কালী মন্দিরের পাশের পথ, যেখানে নাকি বহু আগে একটা কুখ্যাত দুর্ঘটনা হয়েছিল। লোকমুখে শোনা যায় এক টোটোচালক অদ্ভুত এক দুর্ঘটনায় মারা যান এই রাস্তায়। তারপর থেকে মাঝে মধ্যেই নাকি রাতে চালকবিহীন টোটো দেখা যায়। সায়ন্তন সেই রাস্তায় পৌঁছতেই শীতল হাওয়া বইল। গাছের পাতাগুলো কাঁপছিল। অন্ধকারে মনে হচ্ছিল গাছের ছায়াগুলো যেন নড়ছে। আর ঠিক তখনই সামনে থেকে একটা টোটো আসতে দেখা গেল। কিন্তু টোটোটায় কেউ নেই। চালকের সিট খালি। টোটোটা নিজে নিজেই চলছে। সায়ন্তন তার টর্চ জ্বালালো। আলো গিয়ে পড়ল টোটোর ভেতরে। পেছনের আসনে একটা মেয়েকে বসে থাকতে দেখা গেল। সে সাদা শাড়ি পরা, চুলগুলো এলোমেলো, মুখটা ঝুঁকে পড়েছে এক পাশে। ম্যাডাম, আপনি ঠিক আছেন? সায়ন্তন চিৎকার করে উঠল। টোটোটা হঠাৎ থেমে গেল। মেয়েটা মাথা তুলে তাকালো। তার চোখ অসম্ভব কালো, চাহনি যেন শূন্য। সে ফিরে এসেছে, মেয়েটি ফিসফিস করে বলল। কে ফিরে এসেছে? সায়ন্তন সামনে এগিয়ে এলো। মেয়েটা তখন হঠাৎ দরজা খুলে বেরিয়ে গেল আর পাশের জঙ্গলে ঢুকে পড়ল। সায়ন্তন পিছনে ছুটল, কিন্তু জঙ্গলে ঢোকার মুহূর্তেই টর্চটা নিভে গেল। আলো আর জ্বলছে না। অন্ধকারে কোথাও যেন কারো নিঃশ্বাস শোনা যাচ্ছে। কে আছেন? আপনি ঠিক আছেন তো? সায়ন্তন চিৎকার করল, কিন্তু কোনো উত্তর নেই। শুধু একটা কিশোর কণ্ঠ যেন ফিসফিস করে বলে উঠল, আমার টোটোটা ফেরত দাও। পরদিন সকালে সায়ন্তন ফিরল শীতলপুর থানায়। ইন্সপেক্টর হেমন্ত বিশ্বাস তার পুরনো বন্ধু। রাতে আবার সেই কালী মন্দির রোডে গিয়েছিলে? তুই পাগল, জানিস না লোকজন ওদিকে যায় না রাতের বেলা? গেলাম, কারণ একটা ফোন কল এসেছিল। অদ্ভুত ঘটনা ঘটেছে। চালকবিহীন টোটো, এক অচেনা মেয়ে, আর কোনো একজন বলল, আমার টোটো ফেরত দাও। হেমন্ত গভীরভাবে চিন্তা করতে লাগল। সেই পথের একটা রেকর্ড আছে জানিস? ঠিক 3 বছর আগে একই দিনে ঠিক এই রাস্তায় একটা টোটো উল্টে যায়। চালক মারা যায়। যাত্রী মেয়েটা নিখোঁজ। আজ পর্যন্ত খোঁজ মেলেনি। কোন তারিখ ছিল সেটা? 24শে জুন। সায়ন্তনের গায়ে হিম ধরে গেল, কারণ আজকের তারিখও 24শে জুন। রাত বাড়ে। আবার সেই রাস্তায় এক টোটো আসে, নিঃশব্দে, আলোহীন। এবার কেউ ফোন করেনি, কিন্তু সায়ন্তন অপেক্ষা করছে, কারণ এবার সে দেখতে পেয়েছে একটা ছায়া। চালকের আসনে বসে আছে কেউ। চুল ঝুলে পড়েছে, মুখ নেই,
শুধু এক জোড়া কালো চোখ। টোটোটা থামে। সে ধীরে ধীরে বলে, আমার যাত্রীরা হারিয়ে গেছে। সায়ন্তনের চোখ তখন স্থির টোটোটার দিকে। পুরনো চালকের আসনে বসে থাকা সেই ছায়ামূর্তি বলেছিল, আমার যাত্রীরা হারিয়ে গেছে। সায়ন্তন ভীত হলেও পেশাগত কৌতূহল তাকে ঠেলে নিয়ে যায় সামনে। সে ধীরে ধীরে কাছে যায়। টোটোটার চাকা ঘোরে না, কিন্তু সে তবু কেমন যেন কাঁপছে, যেন নিজে নিজেই শ্বাস নিচ্ছে। সায়ন্তন সামনে দাঁড়াতেই হঠাৎ ছায়ামূর্তিটা মিলিয়ে যায় বাতাসে। মুহূর্তের মধ্যে যেন হাওয়ায় গলে গেল। পেছনের আসন ফাঁকা, কিন্তু মাটির ওপর স্পষ্ট দাগ, তাজা পায়ের ছাপ, যেন কেউ সদ্য নেমেছে। সে দাগগুলো অনুসরণ করে দেখতে পায় সেগুলো কালী মন্দিরের পিছনের পুরনো কবরখানার দিকে গেছে। শীতলপুর থানায় ফিরে এসে সায়ন্তন হেমন্ত বিশ্বাসকে বলে, তুই বলেছিলি 3 বছর আগে ওই রাস্তায় এক টোটো দুর্ঘটনায় পড়ে। সেই ফাইলটা দে তো। হেমন্ত একটি পাতলা ফাইল এগিয়ে দেয়। কেস নম্বর 403/2022, তারিখ 24শে জুন 2022। ঘটনা, টোটো উল্টে যায়, চালক মৃত্যু। চালকের নাম বাসু দাস, বয়স 19। যাত্রী নাম অজানা, মহিলা, গন্তব্য শীতলপুর বাজার। যাত্রীর খোঁজ পাওয়া যায়নি। সায়ন্তন ফাইলের পাশে রাখা পুরনো ছবি দেখল। চালক বাসু দাস একজন রোগাপটকা কিশোর, মায়াবী চোখ, এবং মেয়েটি ছবি নেই, কারণ সে নিখোঁজ। বাসুর পরিবার কোথায় থাকে সায়ন্তন জিজ্ঞাসা করল। মায়ের নাম চন্দনা দাস, গ্রামে থাকে। দুর্ঘটনার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। সায়ন্তন ও হেমন্ত গাড়ি নিয়ে রওনা দিল বাসুর বাড়ির দিকে। পথটা আঁকাবাঁকা, বাঁশঝাড়ে ঘেরা। চন্দনা দাসের ঘর একটা কুঁড়ে ঘরের মতো। দরজায় একটা লাল রঙের তালা ঝুলছে। ভিতরে একটা কালী ঠাকুরের ছবি, ছিন্নমস্তা রূপে। চন্দনা হাঁসফাঁস গলায় বলে উঠলেন, ও ফিরে আসবে। বলেছিলাম তো, ও ফিরবে একদিন সব নিয়ে। কার কথা বলছেন? বাসু, আমার ছেলে। তার টোটো কেউ নিয়েছিল। ফিরিয়ে দেবে বলেছিল, কেউই দিল না। কিন্তু কারা নিয়েছিল? চন্দনার গলা নিচু হয়ে এলো। এক বউ যাত্রীর ছদ্মবেশে এসেছিল। আসলে সে ছিল মৃত। হেমন্ত ফিসফিস করে বলল, মানে কি? মৃত মানুষ উঠে এসে টোটোয় চড়েছিল। চন্দনা তখন এক ঝলকে বলে ওঠেন, সে বাসুকে নিয়ে গেল, তার সাথেই হারিয়ে গেল। তারপর থেকে তারা রাতের বেলা ফিরে আসে, যাত্রী খোঁজে, যারা তার বদলে যেতে পারে। রাতে ফেরার সময় সায়ন্তন আবার সেই রাস্তায় একা দাঁড়ায়। টোটো আবার আসে। এবার সেটি থেমে যায় তার সামনে। টোটোর পেছনের দরজা খুলে যায় আপনা আপনি। ভিতরে কে বসে আছে? মেয়েটি, যাকে আগের রাতে দেখেছিল সায়ন্তন। সে চুপ করে তাকিয়ে আছে। তার হাতে একটা কাগজ। সায়ন্তন কাগজটা হাতে নেয়। তাতে লেখা, আমার নাম পিয়া। আমি হারিয়ে গেছি। আমার স্মৃতি নেই। আমাকে খুঁজে দাও, নয়তো তোমরাও হারাবে। আর পেছনের দিক থেকে সেই পরিচিত কণ্ঠ বাসুর আবার ফিসফিস করে বলে ওঠে, আমার টোটো এখন আর কারো নয়। পরদিন সকালে সায়ন্তন খুঁজে যায় শীতলপুর হাসপাতালের পুরনো রেকর্ড ঘরে। 2022 সালের জুন মাসের টোটো দুর্ঘটনার কোনো যাত্রী ভর্তি হয়েছিল কিনা তার খোঁজ। ফাইল ঘাঁটতে ঘাঁটতে একটা রেজিস্টারে চোখে পড়ে। নাম অজ্ঞাত, পরিচয় নারী, বয়স আনুমানিক 25, চেতনা অচেতন, মাথায় আঘাত। ভর্তি তারিখ 24শে জুন 2022। রিলিজ পরদিন সকালে। রোগী নিখোঁজ। সায়ন্তন চমকে ওঠে। তাকে বলা হয়, হাসপাতালের রেকর্ড অনুযায়ী এক নার্স এসে বলেছিলেন রোগীকে নিয়ে যাচ্ছেন, কিন্তু পরদিন দেখা যায় কেউই তাকে নিয়ে যায়নি এবং রোগী নিজেই গায়েব। তখন থেকেই ধরে নেওয়া হয়েছিল হয়তো সে মারা গিয়েছে বা পালিয়ে গেছে। রোগীর ছবিটা দেখে সায়ন্তনের শরীর ঠান্ডা হয়ে যায়। ছবিতে যার মুখ, সে একদমই সেই মেয়েটি যাকে সে টোটোয় বসে দেখেছে। সায়ন্তন পৌঁছায় শীতলপুর কালী মন্দিরে। পুরনো পুরোহিত, নাম ভোলানাথ ঠাকুর, বয়স 80-র কাছাকাছি।
চোখে ছানি পড়েছে, কিন্তু কণ্ঠে স্পষ্টতা। সায়ন্তন যখন ঘটনাগুলোর কথা বলেন, তখন ভোলানাথ বলে ওঠেন, তুমি যার কথা বলছ সে টিয়া নয়। তার নাম সত্যি হারিয়ে গেছে, কারণ সে অর্ধমৃত। মানে? সায়ন্তন জিজ্ঞাসা করে। এই মন্দিরে একসময় বলি হতো। শেষ বলির রাতে একজন মেয়ে টোটো করে পালাতে চেয়েছিল। তার সঙ্গী ছিল এক তরুণ চালক, বাসু। কিন্তু তারা পৌঁছাতে পারেনি। মেয়েটি মরেনি, আবার বেঁচেও নেই। তাহলে এখন কি হচ্ছে? তারা ফিরে আসছে সেই রাতটার পুনরাবৃত্তি করতে। প্রতিবার 24শে জুনের রাতেই মেয়েটি যাত্রী হয়, আর বাসু খোঁজে যাত্রীকে। যেই টোটোয় তারা ওঠে সেটা আর ফিরে আসে না। সায়ন্তন থমকে যায় যখন শুনে ইন্সপেক্টর হেমন্ত গত রাতে থানায় ফিরেই নিখোঁজ হয়ে গেছেন। শেষবার তাকে দেখা গিয়েছিল শীতলপুর বাজারের কাছে একা দাঁড়িয়ে থাকতে। তার পাশে ছিল একটা চালকবিহীন টোটো। সিসিটিভি ফুটেজে দেখা যায় সে টোটো উঠছে। তারপর আর কিছু নেই, শুধু টোটোর লাল আলো মিলিয়ে যায় অন্ধকারে। সায়ন্তন এবার বুঝে যায় টিয়ার অতীত খুঁজে পাওয়া মানেই সেই অর্ধমৃত অবস্থার রহস্য উন্মোচন। সে আবার সেই রাস্তায় যায় যেখানে টোটো দেখা গিয়েছিল। রাত তখন 12:56। সে সঙ্গে করে এনেছে কিছু তান্ত্রিক প্রতিরোধ, একটা নীল তাবিজ, এক পুরনো শঙ্খ, আর একটি কালো সুতা। ঠিক 1টা বাজতেই বাতাস গরম হয়ে ওঠে। কুয়াশা জমে যায় মাটিতে। সামনে আবার সেই টোটো। এবার সে পিছনের আসনে উঠে পড়ে। পাশে বসে আছে টিয়া। সে বলে, এই টোটো থামে না। আমি নামতে পারি না। আমার গন্তব্য কোথায় তা ভুলে গেছি। সায়ন্তন জিজ্ঞাসা করে, তুমি কি মারা গিয়েছিলে? টিয়া তাকিয়ে থাকে, তারপর বলে, না, আমি এখনো যাচ্ছি। কোথায়? যেখানে যাত্রীরা যায়, যারা ফিরতে পারে না। টোটোর ভেতরে বসে থাকা সায়ন্তন ধীরে ধীরে অনুভব করল আশপাশের দৃশ্য যেন বদলে যাচ্ছে। রাস্তা অদ্ভুতভাবে একই থাকে, কিন্তু জানলার বাইরের গাছগুলো ঘন হচ্ছে, আলো ফিকে হচ্ছে, আর শব্দহীনতা যেন ঘন ঘন বেজে উঠছে। টিয়া তার পাশেই বসে। হঠাৎই সে নিজের কপাল চেপে ধরে চিৎকার করে উঠল, আমি মনে করতে পারছি না। কে আমি? কেন আমি বারবার হারিয়ে যাচ্ছি? সায়ন্তন তাকে শান্ত করে। তার কাছে ছিল এক টুকরো ত্রিকোণ মাটির খণ্ড, পুরনো কালী মন্দিরের একটা অংশ, যা ভোলানাথ ঠাকুর তাকে দিয়েছিলেন। সে সেটা টিয়ার হাতে দেয়। মেয়েটির চোখ হঠাৎ চঞ্চল হয়ে ওঠে। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে যায়। তারপর সে ফিসফিস করে বলে, আমি দেখেছিলাম। আমি মারা যাইনি। আমাকে কেউ ঠেলে ফেলে দিয়েছিল রাস্তায়। বাসু চিৎকার করছিল, টিয়া, ঝাঁপ দাও। টোটো চলতেই থাকে। এবার সামনে দেখা যায় একটা পুরনো কুঁজো, যার চারপাশে কালো কাপড় ঝুলছে। বাতাসে বাজছে কিছু মন্ত্রের সুর। টোটো থামে না, কিন্তু সায়ন্তন বুঝে যায় এই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়। এখানেই আটকে আছে সেই হারিয়ে যাওয়া যাত্রীরা। হঠাৎই পেছন থেকে একটি কণ্ঠ একসাথে বহু গলার মতো কেঁপে কেঁপে বলে ওঠে, তুমি চলে আসো। তোমার স্থান তৈরি। এই টোটো থেকে নামলে আর ফিরতে পারবে না। সায়ন্তন টিয়ার দিকে তাকায়। সে এখন শান্ত, যেন ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার গায়ে ঘাম, ঠোঁট নীলছে। সায়ন্তন নিজের ব্যাগ থেকে একটা ছোট ক্যামেরা বের করে টোটোর ভেতরের ছবি তোলে। চোখে পড়ে পিছনের আসনে টিয়ার পাশে 3টি ছায়ামূর্তি বসে আছে। তারা স্থির, চুপচাপ, কিন্তু মুখ নেই। হঠাৎই তাদের একজন মুখ না থাকার মধ্যেই বলে উঠল, আমরা সবাই এসেছিলাম, এক একজন এক এক বছর। ফিরে যায়নি কেউ। তোমরা কারা? তারা একসাথে বলে, আমরা সেই সব যাত্রী যারা ভুল গন্তব্যে চেপেছিলাম। টোটো এবার হঠাৎ থেমে যায় এক পুরনো গেটের সামনে। তার ওপর লেখা, অগম্য পথ, প্রবেশ নিষিদ্ধ। ঠিক সেই সময় চালকের আসনে হঠাৎ ছায়া গড়ে ওঠে। ধীরে ধীরে বাসুর অবয়ব ফুটে ওঠে। সে একই রকম যেমন সায়ন্তন ছবিতে দেখেছিল। বাসুর চোখ থেকে রক্ত গড়াচ্ছে, ঠোঁটে হালকা হাসি। সে বলে, আমি অপেক্ষা করছিলাম, কেউ একজন বুঝুক। আমরা মারা যাইনি, আমাদের হত্যা করা হয়েছিল।
কে করেছিল? বাসু বলল, একই মানুষ, যে পিয়াকে ধাক্কা দিয়েছিল, আমাকে বাধা দিয়েছিল। সে এখন এই পথের রক্ষক, যাতে কেউ ফিরে না যেতে পারে। সায়ন্তন এবার সিদ্ধান্ত নেয় পিয়াকে ফিরিয়ে আনতে হবে। তার স্মৃতি ফিরলে তার শারীরিক অস্তিত্বও জাগতে পারে। সে তার হাতে ত্রিকোণ মাটি, তাবিজ ও কালীমন্ত্রের কিছু শব্দ উচ্চারণ করে। তখনই হঠাৎ কেঁপে ওঠে সবকিছু। টোটো থেমে যায়। পিয়া চোখ খুলে বলে, আমি ফিরে যেতে চাই, আমি বাঁচতে চাই। বাসু মাথা নিচু করে বলে, তুমি পারো, কিন্তু আমি নয়। আমি চালক, আমার পথ এখানেই। আমার যাত্রীরা শেষ হলে তবেই আমি থামব। টোটোর দরজা খোলে। পিয়া ধীরে ধীরে বাইরে নামে। তাকে টান দেয় একটি আলো, দূরে থেমে থাকা পুলিশের গাড়ির হেডলাইট। সায়ন্তন তাকেও টেনে নামায়। আর পেছনে টোটো নিজে নিজেই দরজা বন্ধ করে বাসুর ছায়ার সাথে অন্ধকারে মিলিয়ে যায়। সায়ন্তনের বাড়িতে পিয়া এখন সুস্থ, কিন্তু সে দুর্বল। চিকিৎসক এসে জানিয়ে যায়, এই মেয়ের ওপর শারীরিক অত্যাচার হয়নি, কিন্তু তার মস্তিষ্ক যেন কিছু ভুলে যাওয়ার জন্য তৈরি হয়েছে। এটা স্বাভাবিক নয়, এটা প্রোগ্রামড অ্যামনেশিয়া। পিয়া প্রতিদিন ধীরে ধীরে কিছু কিছু জিনিস মনে করতে থাকে। একদিন সন্ধ্যায় সে হঠাৎ বলে ওঠে, বাসুর গায়ে রক্ত লেগেছিল না? আগে থেকেই কেউ তাকে কোপ মেরে রাস্তায় ঠেলে দিয়েছিল, আমার চোখের সামনে। কিন্তু কে করেছিল? পিয়া থেমে যায়। তারপর বলে, একটা মুখ, গম্ভীর, কপালে তিলক, চোখে লাল চশমা। ও আমাকে মায়ে বলে ডাকত, কিন্তু আমি জানি সে আমার কিছু না। সায়ন্তন খোঁজ শুরু করে গ্রামের আশেপাশের ধর্মীয় গোষ্ঠীর খোঁজে। জানতে পারে গ্রাম থেকে কিছু দূরে একটা সংগঠন আছে, নাম মায়ের আশীর্বাদ। সেবার নামে চলছে, কিন্তু আড়ালে মানুষ নিখোঁজ হওয়ার সাথে কিছু মিল পাওয়া যাচ্ছে। প্রধান পুরোহিত অমৃতানন্দ মহারাজ। তার বর্ণনা পিয়ার মনে পড়া লোকটির সাথে মিলে যায়। সায়ন্তন অমৃতানন্দের কাছে পৌঁছায় একজন দানকারী সেজে। তার ঘরে রাখা একটি পুরনো কাঠের বাক্সে সে দেখতে পায় একটি টুকরো রক্তমাখা গামছা। বাসুর মৃত্যুর রিপোর্টে লেখা ছিল, মৃত্যুর সময় তার মাথা বাঁধা ছিল গামছা দিয়ে, যেটা আজও পাওয়া যায়নি। অমৃতানন্দ স্বাভাবিক মুখে বলে, কিছু আত্মা মুক্তি পায় না, তারা অন্যদের হাত ধরে বাঁচতে চায়, ওদের দয়া করে শান্তি দাও। সায়ন্তন ঠান্ডা গলায় বলে, না, আমি ওদের ন্যায় দিতে চাই। রাতের বেলা পিয়া হঠাৎ দরজা খুলে রাস্তায় বেরিয়ে যায়। সায়ন্তন তার পিছু নেয়। পিয়া চলে যায় সেই পুরনো রাস্তা দিয়ে, যেখানে বাসুর আত্মা প্রথম দেখা দিয়েছিল। কিছু দূরে টোটো আবার এসে থামে। এবার বাসু নেমে আসে। সে বলে, আমি তাকে দেখেছি, ওই আমার পিঠে কোপ মেরেছিল, কারণ পিয়াকে নিয়ে আমি পালাতে চেয়েছিলাম। সায়ন্তন জিজ্ঞাসা করে, তুমি কেন পালাতে চেয়েছিলে? বাসু বলে, ওরা চেয়েছিল পিয়াকে বলি দিতে, কারণ ওর জন্ম তারিখ 24 জুন, আর ওই দিনেই ওদের মায়ের জন্মোৎসব হয়। তারা বিশ্বাস করে প্রতি বছর একজন বিশেষ মেয়েকে বলি দিলেই তারা অমর হবে। পিয়া এবার পুরোটা মনে করতে পারে। সে বলে, আমি পালিয়ে গিয়েছিলাম, বাসু সাহায্য করেছিল, কিন্তু আমাদের ধরে ফেলা হয়েছিল। সায়ন্তন জিজ্ঞাসা করে, তুমি কি লড়তে পারবে এখন? পিয়া চুপ করে বলে, হ্যাঁ, এবার আমিই যাব। এই চক্র ভাঙতেই হবে। 24শে জুন রাত 9টা। সায়ন্তন ও পিয়া ছদ্মবেশে পৌঁছে যায় মায়ের আশীর্বাদ আশ্রমে। পিয়া মাথায় ওড়না দেয় আর সায়ন্তন সেবক সেজে ঢুকে পড়ে। আশ্রমে উৎসব চলছে। মোমবাতি, ধূপ, মন্ত্র সবকিছুতেই যেন ছায়ার গন্ধ। কিন্তু আশ্চর্য, আশ্রমে কোনো নারী দর্শক নেই, শুধু পুরুষ সাধু আর সেবক। সেই ভেতর দিয়ে হেঁটে যেতে যেতে পিয়া হঠাৎ থমকে দাঁড়ায়। তার গলার নিচে ঝলসে ওঠে আগুনের মতো এক জ্বালা। সে যেই মাটিতে দাঁড়িয়ে আছে, সেইখানেই বছর 3 আগে তাকে বলির জন্য বাঁধা হয়েছিল। তার চোখে ভেসে ওঠে সেই মুহূর্ত। বাসু কাঁদছে, বলছে, পিয়া, আমি তোরে নিয়ে যাব। আর পেছন থেকে কে যেন বাসুর মাথায় কোপ মারছে।
তারপর সে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে। টিয়াও ছিটকে যাচ্ছে অজ্ঞান হয়ে। আশ্রমের প্রধান কক্ষে সায়ন্তন প্রবেশ করে। সামনে বসে আছেন অমৃতানন্দ। কপালে বড় তিলক, হাতে রুদ্রাক্ষ, কিন্তু চেহারায় এক ভয়ঙ্কর অমানুষিক শীতলতা। তিনি বলে ওঠেন, তুমি তো পুলিশে না, ছদ্মবেশ ভালো করেছ। সায়ন্তন চমকে ওঠে। আমি তো তোমারই অপেক্ষা করছিলাম, বলে অমৃতানন্দ মুচকি হাসে। টিয়াকে ফিরিয়ে এনেছ, খুব ভালো। এবার পূর্ণ বলি হবে। এবার সে মরবেই। হঠাৎ আশ্রমের লণ্ঠনগুলো একে একে নিভে যেতে থাকে। মাঠ কাঁপে। একটি অদৃশ্য বাতাস ঘোরে আশ্রম জুড়ে। ধূপবাতির আগুন লাল হয়ে ওঠে। পেছন থেকে কাঁপা গলায় এক সেবক চেঁচিয়ে ওঠে, ও এসে গেছে, টোটোর ছেলে বাসু। একটা ছায়া ধীরে ধীরে চলতে থাকে আশ্রমের ভেতর দিয়ে। তার পা মাটিতে নয়, ভাসছে। তার হাতে গামছা বাঁধা। সে এগিয়ে আসে এক সেবকের দিকে, যে বাসুকে 3 বছর আগে পেছন থেকে মেরেছিল। বাসু বলে, তুই আমার পিঠে কোপ মেরেছিলি না। সেবক পালাতে চায়, কিন্তু তার শরীর স্থির, যেন কেউ তাকে বেঁধে রেখেছে। পরমুহূর্তে তার গলা কেটে যায়। রক্ত ছিটকে পড়ে মাটিতে। টিয়ার মুখ সাদা, চোখ বড় বড়। সেই দৃশ্য দেখে টিয়া চিৎকার করে ওঠে, কিন্তু তার চিৎকার আর 5 জনের মতো নয়। তার কণ্ঠ যেন বাতাসে ফাটে। সারা আশ্রমের বাতি একসাথে ফেটে যায়। সবাই মুখ চেপে ধরে পড়ে যায় মাটিতে। সায়ন্তন চমকে যায়। টিয়া, তোর এই গলা থেকে। টিয়ার হাত জ্বলছে, আঙুলে আলো ফুটছে। তার চোখে যেন আগুন। তার চোখে ভেসে উঠছে আরো দৃশ্য। আশ্রমে যারা এখন আছে, তাদের প্রত্যেকের অতীত। কে কাকে মেরেছে, কে কার বলির পরিকল্পনায় অংশ নিয়েছে। সায়ন্তন বুঝতে পারে, টিয়ার মনে থাকা সেই প্রোগ্রামড অ্যামনেশিয়া আসলে ছিল আত্মার সঙ্গে যুক্ত এক রক্ষাকবচ, যা এবার ভেঙে গেছে। অমৃতানন্দ হঠাৎ এক চন্দনের দণ্ড তুলে ধরে চিৎকার করে, মন্ত্রপূর্বক বলি সম্পন্ন করতে হবে, না হলে এই আশ্রম ধ্বংস হবে। 3 জন সেবক এগিয়ে আসে টিয়াকে ধরতে। সায়ন্তন লড়ে, কিন্তু টিয়া নিজেই 2 হাত বাড়িয়ে বলে, এই বলি থামবে আজ। তার চারপাশে বাতাস ঘূর্ণায়মান। বাতাসে ভেসে ওঠে এক টোটোর হুইসেল। দূর থেকে এক চালকবিহীন টোটো এসে আশ্রমের ভেতরে ঢুকে পড়ে। বাসুর ছায়া আবার দেখা যায়। সে বলে, শেষ বলি আর নয়, এবার তুই। অমৃতানন্দ, এবার তোর পালা। অশান্ত বাতাসে ভেসে আসে এক অদৃশ্য কাঁপুনি। টিয়ার সামনে দাঁড়িয়ে অমৃতানন্দ, তার হাতে চন্দনের দণ্ড, কিন্তু চোখে এক পশুর মতো উন্মত্ততা। সায়ন্তন আহত, পিছন থেকে মাথায় লাঠির বাড়ি লেগেছিল। কিন্তু সে উঠে দাঁড়ায়, টিয়ার পাশে এসে দাঁড়ায়। টিয়া বলে, তুমি আজ যে বলির আয়োজন করেছ, সেটাই হবে তোমার নিজের বলি। অমৃতানন্দ হেসে ওঠে, আমার মৃত্যু হবে না। আমি তো সেই মায়ের আশীর্বাদপ্রাপ্ত। আমি চক্র চালাই, ভাঙতে পারিস না। টোটো সামনে এসে থামে। বাসুর ছায়া ধীরে ধীরে স্পষ্ট হয়। এই প্রথমবার সে পূর্ণ মানুষ রূপে দেখা যায়। তার ক্ষত শুকিয়ে গেছে, মুখ শান্ত। সে টিয়ার দিকে তাকিয়ে বলে, আজ শেষ বলি, আমার সময় শেষ। কিন্তু সে মরবে, যদি তুই তাকে না থাস। সায়ন্তন বলে, তুই কোথা যাবি এরপর? বাসু মৃদু হাসে, যেখানে যাত্রীরা বিশ্রাম পায়। অমৃতানন্দ মন্ত্র পড়তে পড়তে টিয়ার দিকে তাবিজ ছুঁড়ে মারে, কিন্তু সেই তাবিজ বাতাসে পুড়ে ছাই হয়ে যায়। টিয়া চোখ বন্ধ করে নিজের ভিতরের সবটা জাগিয়ে তোলে। তার স্মৃতি, যন্ত্রণা, বাসুর কান্না, শিকল, বলির কালো রাত, সব। হঠাৎ তার শরীর থেকে এক ধাক্কা আলো বের হয়। মেঝে কেঁপে ওঠে। পুরো আশ্রম ধসে পড়ার মতো পরিস্থিতি। ছাদ থেকে ধুলো ঝরছে। অমৃতানন্দ দৌড়াতে চায়। বাসু সামনে দাঁড়ায়, এবার তুই আমার টোটোয় উঠবি। অমৃতানন্দের চোখ ছানাবড়া। সে বলি দেওয়া লোক এখন নিজেই বলির পাত্র। বাসু হাত বাড়িয়ে দেয়। এক অদৃশ্য টান অমৃতানন্দকে টোটোর দিকে টেনে নিয়ে যায়। সে চিৎকার করে, না, আমার এখনো কাজ বাকি। আমি অমর। আমার নাম কেউ ভুলবে না।
টিয়ার চোখে জল, কিন্তু ঠোঁটে কঠোরতা। তোমার চক্র শেষ, এবার পথ বন্ধ। টোটো গর্জন করে উঠে অন্ধকারে মিলিয়ে যায়, আর কখনো তাকে দেখা যায় না। ভোরের আলো ফুটছে, পাখির ডাক, বাতাসে শীতলতা। টিয়া ও সায়ন্তন আশ্রমের ধ্বংসস্তূপের পাশে বসে থাকে। টিয়ার হাতের তাবিজ এবার নিস্তেজ। একবার পেছনে তাকিয়ে দেখে দূর থেকে বাসু দাঁড়িয়ে এক ঝলক হাসছে। তারপর ধীরে ধীরে ভেঙে পড়ে বাতাসে, রূপ নেয় ধুলোয়। শেষবার কানে ভেসে আসে তার কণ্ঠ, টিয়া, এবার আমার যাত্রা শেষ। 1 বছর পর শীতলপুর এখন শান্ত। মায়ের আশীর্বাদ, আশ্রমের জায়গায় এখন ছোট্ট বাগান। কোনো উৎসব নেই, কোনো বলি নেই। সায়ন্তন আর টিয়া মাঝে মাঝে দেখা করে। তাদের মাঝে অনেক অজানা অনুভব, কিছু অপূর্ণতা, আর গভীর এক বন্ধন। 24 জুনের রাতে টিয়া একা হাঁটে সেই পুরনো রাস্তায়। একবার মনে হয় দূরে কোথাও একটি টোটোর হুইসেল শোনা গেল, কিন্তু কিছুই নেই। শুধু বাতাসে একটা পরিচিত গন্ধ, রক্ত, ধূপ আর চুপচাপ চোখ রাখা একটা যাত্রা।